দেখছেন দেশ জনপদ লাইভ, সঙ্গে আছে আমি আয়েশা বুবলি। আবু সাইদ হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আবু সাইদ হত্যা মামলা ও আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা সম্পর্কে আমাদের জানাবেন। বুবলি, আজকে আশুলিয়ার যে ৬ লাশ পোড়ানোর ঘটনার যে মামলা, সেই মামলার আজকে কিন্তু শুনানি হবে এবং সেই জন্য কিন্তু আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর ঘটনায় যে ১৬ জনকে অভিযুক্ত করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল, এবং সেটিরই আজকে প্রথমবারের মতো শুনানি হবে এবং সেখানে হচ্ছে আজকে ৮ জন আসামিকে ইতোমধ্যে পুলিশ কর্মকর্তা যারা আছেন আওয়ামী লীগ সূচনা বলে তাদেরকে হচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে এবং সেখানে হচ্ছে ৮ জন বাদে যে ৮ জন পলাতক রয়েছেন এবং তাদের ব্যাপারে আজকে প্রসিকিউশন হচ্ছে ট্রাইব্যুনালকে জানাবেন এবং সেই প্রেক্ষিতে আসলে ট্রাইব্যুনাল আসলে সিদ্ধান্ত হবে তাদের ব্যাপারে আসলে কি করা যায়। আমি যদি একটু আপনাকে মনে করে দিতে চাই, সেটি হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে আশুলিয়ার ঘটনাটা আসলে কি ছিল। আসলে এটা হচ্ছে শিক্ষার্থীদের আসলে পুলিশ কর্মকর্তা এবং সেখানে হচ্ছে পুলিশ কর্মকর্তা যারা ছিল তারা হচ্ছে ওই লাস্ট আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং প্রেক্ষিতে আসলে পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু সব মামলা হচ্ছে অভিযোগ দাখিল করা হয়েছে। প্রেক্ষিতে এই আসলে যে ৬ লাশ পোড়ানো ঘটনা সেই আসলে অভিযোগ দাখিল করা হয় এবং পরবর্তীতে হচ্ছে অভিযোগ আমলেও নিয়েছে প্রসিকিউশন এবং এখানে হচ্ছে প্রসিকিউশন যে পুলিশে জানিয়েছে কিন্তু ১৬ জনকে এখানে এই মামলার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সেটি হচ্ছে ৮ জন এখনো কারাগারে আছেন এবং তারা আজকে হাজিরও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই যে পলাতক যে আসামিরা আছেন তাদের বিরুদ্ধে আসলে কি করা যায়, বিরুদ্ধে আসলে গ্রেফতারি পর্যন্ত গাড়ির পর তারা যদি পলাতক থাকেন তাদের বিরুদ্ধে আসলে কি পদক্ষেপ করা যায়। সেক্ষেত্রে যদি আমরা একটু বলতে চাই যে আজকে কিন্তু আবু সাইদ যে হত্যা মামলা সেখানেও আসলে ৪ জন আসামিকে আজকে আনা হয়েছে ট্রাইব্যুনালে এবং সেখানে কিন্তু ৩০ জন আসামিকে অভিযুক্ত করে আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে অভিযুক্ত দেওয়া হয়েছিল এবং সেখানে ২৬ জন আসামির বিরুদ্ধে কিন্তু আজকে ট্রাইব্যুনাল কয়েকদিন আগে মনে হয়েছে সেখানে কিন্তু ২৬ জন আসামির যে পলাতক আসামি তাদের বিরুদ্ধে কিন্তু বিপক্ষিতারে নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এই যে পলাতক যে আছেন তাদের বিরুদ্ধে কি করা যায়, অর্থাৎ আমরা গণ অভ্যুত্থানের যে মামলাগুলো সেগুলো যদি আমরা একটু দেখে আসছি সেখানে কিন্তু আসলে আজকে এই যে আধিপত্য মামলা সেখানে বিরুদ্ধে আসলে হতে পারে যে পলাতক যে আসামিরা আছেন তাদের জন্য আসলে এই আইনজীবী নিয়োগ করতে পারে ট্রাইব্যুনাল এবং এই সকল যে আসলে ৬ লাখ ঘটনার যদি আমি একটু দেখি সেখানেও আজকে অভিযোগ যেহেতু আমল দিয়েছে এবং পরবর্তীতে কোনো শুনানি হয়নি, আজকে যেহেতু শুনানি হবে সেখানে আত্মপক্ষের আইনজীবী আসলে নিয়োগ করে দিবেন এবং আইনজীবী থাকে এবং আসামি তাহলে তারা আসলে কথা বলবেন এবং যেহেতু রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা হচ্ছে কথা বলবেন। এখন পর্যন্ত আসলে বারবার ডেকে আসছে একবার একই হচ্ছে আসলে ৬ লাখ শুনানি হবে এবং আবু সাইদ হত্যা মামলার অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যদি শুরু হয় প্রসিকিউশন পরেই প্রসিকিউশন হচ্ছে রেডি আছে, তারা জানিয়েছেন যে আজকে তারা হচ্ছে অভিযোগে আসলে আমলে নিয়েছিল অভিযোগ তারা এখানে কিভাবে নির্দেশিকা রয়েছেন এটা তারা হচ্ছে এখানে পরিচালনাকারী হিসেবে রয়েছে, তারা এখানে যেটা হিসেবে রয়েছে তারা সেটি আসলে এখানে তুলে ধরবেন এবং পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেয় সেটি আসলে আমরা এখন দেখার অপেক্ষায়। তো এখন পর্যন্ত যেহেতু শুরু হয়নি, যদি শুরু হয় কিন্তু পরবর্তীতে এখন আজকের মাধ্যমে আসলে দর্শক জানিয়ে দিতে পারবো যে শুরুতে আসলে কি হয়েছে এবং ট্রাইব্যুনাল এই ২ মামলাতে আসলে কি নির্দেশ দিয়েছে। তো এখন পর্যন্ত আমাদের অপরাধ ট্রাইব্যুনাল এই ছিল সর্বশেষ। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ পিরোজপুরে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জালিস মাহমুদ। জালিস, পথসভা ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। দর্শক দুঃখিত, আমরা সংযুক্তি পাইনি, পরবর্তীতে এই সংবাদটি আপনাদের জানানোর চেষ্টা করব।
নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন এবং নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন আমাদের জানাবেন। বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর যে ব্যস্ততম একটি এলাকা, নোয়াখালী কোটপাড়া, যেটি জসকোট নামে পরিচিত। তা আমি যদি এখানকার একটি উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে কোটপাড়াতে কিন্তু এখনো যে জলাবদ্ধতা রয়েছে। অতি বর্ষণের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা এখনো কিন্তু পুরোপুরি ভাবে কমেনি। তবে যে গত 3 দিনের তুলনায় কিন্তু আজকের চিত্র কিছুটা ভালো দেখা যাচ্ছে। নোয়াখালী পৌর শহরে যে পানি ছিল, হাঁটু পরিমাণ পানি ছিল বা তার চেয়ে কিছু কম পানি ছিল, সেটা অনেকটা কমে প্রায় অনেকটা নিচে নেমে এসেছে। তবে কিছু কিছু নিচু এলাকায় কিন্তু এখনো যে জলাবদ্ধতার পানি রয়েছে। তার জন্য নোয়াখালী পৌর শহরের বাইরে কিন্তু গ্রামের চিত্রটা একটু ভিন্ন। গ্রামের নিম্নাঞ্চলগুলো কিন্তু এখনো জলাবদ্ধতায় পরিপূর্ণ হয়ে রয়েছে। বিভিন্ন ঘর বাড়ির আঙ্গিনা বা বসত ঘর এবং রান্নাঘর বা গবাদি পশুর ঘরও কিন্তু এখনো পানি রয়েছে বলে জানা গেছে, যে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সেসব এলাকার চিত্র যদি বলতে চাই যে এসব গ্রামীণ অঞ্চলে পানি থাকা কিন্তু এখনো জনদুর্ভোগ চরমে রয়েছে, কেননা তারা এক প্রকার ঘর থেকে বের হতে পারছেন না, আবার দৈনন্দিন যেসব কাজকর্ম তারা অনেকটা করতে পারছে না, ফলে অনেকটা যে কাজকর্মহীন হয়ে তারা রয়েছে। এছাড়া যে জেলা প্রশাসন সূত্রে আমি যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে নোয়াখালীর যে 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলবদ্ধতার কবলে পড়েছে। এই জলাবদ্ধতার কবলে এখনো প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু যে পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া বর্তমানে যে 33টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এরও বেশি মানুষ আশ্রয়ে আছে। এছাড়া 57টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আর যদি ফসলের ক্ষতি বলতে হয় তাহলে আপনাকে বলতে হচ্ছে যে 7260 হেক্টর জমির ফসল এখনো পানিতে তলিয়ে রয়েছে। যারা মৌসুমী যে সবজি রয়েছে এবং মৌসুমী যে শস্য রয়েছে তারা আবাদ করেছিল, বীজ রোপণ করেছে, সেসব বীজ পানিতে তলিয়ে থাকায় কিন্তু যে কৃষকরা অনেকটা ক্ষতির সম্মুখীন হবে বলে আমরা ধারণা করছি। এছাড়া যে গবাদি পশু প্রায় ক্ষতি হয়েছে, 8720টি গবাদি পশু এই জলাবদ্ধতার কবলে পড়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা। এছাড়া প্রায় 40,000-এরও বেশি মাছের খামার ক্ষতির সম্মুখীন হয়েছে। সম্পূর্ণরূপে এইসব খামারের মাছ ভেসে যাওয়ায় কিন্তু যে মৌসুমী মৎস্য চাষিরা রয়েছে তারা অনেকটা লোকসানের মুখে রয়েছে। জেলা প্রশাসন সূত্রে এবং জেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় অধিদপ্তর যেটি রয়েছে সে সূত্রে জানতে পেরেছি যে আশ্রিত মানুষের মধ্যে যারা আশ্রয় কেন্দ্র রয়েছে তাদের মাঝে 984 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া 16 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যারা কাজকর্মহীন হয়ে রয়েছে, তারা অনেকটা বেকার অবস্থা রয়েছে, তারা কিন্তু যে সরকারি সাহায্য বা সহযোগিতা এখনো পাননি বলে তারা জানিয়েছেন। তো এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, তারা যে প্রান্তিক জনগোষ্ঠী তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে যাওয়ার জন্য এবং তাদের যে বিভিন্ন যে ভোগান্তি রয়েছে সেগুলো দূর করার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমি এখন চলে যাব ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিলয়। নিলয়, আপনি ফেনীর সর্বশেষ অবস্থা আমাদেরকে জানান। সুজন, ধন্যবাদ আপনাকে। আপনি নোয়াখালীর পরিস্থিতি জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের কাজিরবাগ এলাকায়। আমি আপনাকে বলে রাখি যে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে কিন্তু ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল সেই বন্যার পানি গত বৃহস্পতিবার থেকে কিন্তু নামতে শুরু করেছিল। এর কারণ হচ্ছে, পানি নামার কারণ বলছে, এখানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলেছিল যে গত বৃহস্পতিবার থেকে ফেনী এলাকায় বৃষ্টিপাত বন্ধ ছিল, যার ফলে কিন্তু যে পানিগুলো জমেছিল সে পানিগুলো কিন্তু নামতে শুরু করেছিল। তবে আমরা ঠিক এখন থেকে 5 মিনিট আগেও দেখেছি এখানে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির সাথে সাথে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভয়, এক ধরনের আতঙ্ক, এক ধরনের উদ্বেগ কাজ করছিল। কারণ হচ্ছে গত 7 জুলাই যে বৃষ্টি হয়েছিল এবং কি ভারতের উজান থেকে পানি এসে ফুলকাজি, পরশুরামে, মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে ভাঙন সৃষ্টি হয়েছিল, সেই ভাঙনের ফলে কিন্তু ফেনীর 5টি উপজেলা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছিল। আমরা এখন দেখেছি ফুলকাজি, পরশুরামের অঞ্চল থেকে পানি ইতিমধ্যে নেমেছে। সেখানে পানি নামার সাথে সাথে কিন্তু সেখানকার ক্ষয়ক্ষতি যেটি, সেই চিত্রগুলো ফুটে উঠেছে।
উঠেছে। আমরা যদি বলে রাখি, ফুলকাজী পরশুরামের পানিগুলো ইতিমধ্যে ফেনী সদর এবং ছাগলাইয়া এবং ফেনীর দাগনভূঞা উপজেলার এই কিছু কিছু এলাকা নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো পানি রয়েছে। আমরা ক্যামেরার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি এখনো যতদূর চোখ যায় ততদূর থই থই পানি, কিন্তু এই পানিগুলো অনেকেই বলছে জলবদ্ধতা। এখনো পানিগুলো যে নামার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক জায়গায় সংকুচিত রয়েছে, অনেক জায়গায় মানুষ খালগুলো দখল করে ফেলেছে। সেজন্য কিন্তু ঠিকমতো পানির প্রবাহ ঠিক নেই, সেজন্য পানিগুলো নামতে পারছে না বলে মনে করছে এখানকার মানুষ। তবে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলে থাকি, এখানকার যে জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, এখনো পর্যন্ত মানুষের কি পরিমাণ ঘরবাড়ি নষ্ট হয়েছে সেই তথ্য এখনো পর্যন্ত জেলা প্রশাসন আমাদেরকে দিতে পারেনি। আমরা দেখেছি এখানকার কৃষিতে 5,500 হেক্টর আমনের বীজতলা ক্ষতি হয়েছে, সেই তথ্য আমাদেরকে দিয়েছে, এবং কি মৎস্যের প্রায় 2,350টি পুকুরের মাছ বেসে গেছে বলেও আমরা এমন তথ্য পেয়েছি। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ তথ্য। সুজন এবং নিলয়, আপনাদের ধন্যবাদ। দর্শক, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজন এবং নিলয়। দর্শক, কথা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসলে আমাদের গত কয়েকদিনের আলোচনায় আমরা তার মধ্যে দুটো বিষয় আসলে আমাদের গত কয়েকদিনের আলোচনায় আমরা যথেষ্ট পরিমাণে কাছাকাছি অবস্থানে আছি। সেদিক থেকে আমরা বিবেচনা করছি যে আজকে যদি প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা বিষয়ক আলোচনাটায় একটা সমাপ্তি। আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কিভাবে নির্বাচন হবে, কিভাবে প্রধান উপদেষ্টা নিযুক্ত হবেন, সে বিষয়গুলো নিয়ে একটা প্রস্তাব দিয়েছি। সেগুলো নিয়ে আমরা দিনের শেষের দিকটাতে আশা করছি খুব শীঘ্রই সকালের দিকেই যদি আমরা দুটো বিষয় দ্রুত নিষ্পত্তি করতে পারি, তাহলে তৃতীয় বিষয়টাতে আমরা আলোচনা করতে পারবো। তো সেদিক থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা, এবং আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। সেই বিবেচনায় আপনাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আলোচনা এই পর্যায়ে, বিশেষত এই সপ্তাহে আলোচনা একটু দ্রুততার সঙ্গে অগ্রসর হবে। সেজন্য আমি বারবার আপনাদেরকে অনুরোধ করেছি সংক্ষেপে সুনির্দিষ্টভাবে আলোচনা করলে সুবিধা হবে, এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা গত কয়েকদিন সেই জায়গায় আসতে পেরেছি যে আমরা সবাই প্রকৃতপক্ষে সুনির্দিষ্টভাবেই কথা বলছি। ফলে আমাদের দ্রুততার সঙ্গে অগ্রসর হয়ে জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারলে আমাদের এবং নাগরিকদের দিক থেকে সকলেই প্রত্যাশায় আছেন, দেখছেন, এবং তারা নিঃসন্দেহে প্রত্যাশা করছেন যে আমরা একটু বড় রকমের অগ্রগতি অর্জন করতে চাই। এটা আমরা শুধু কমিশন নয়, আপনাদের কথা বলছি, আমরা সকলেই চাই। সেই জায়গাটাতে আমাদের আসতে হবে, সেটা প্রত্যাশা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে সিএসির সঙ্গে বৈঠক হওয়ার কথা এনসিপির নেতাদের। সেখানে আছেন সহকর্মী শিউলি রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিউলি, এনসিপির নেতাদের সঙ্গে সিএসির বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি, যেমনটি বুবলি আপনি বলেছেন যে এটা কিন্তু জানা কথা যে আজকে সকালবেলা কিন্তু এনসিপির সাথে সিএসির যে বৈঠক, সেটা কিন্তু গতকালকে বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, এবং এছাড়াও কিন্তু তাদের 10:30টায় আসার কথা, কিন্তু তারা সকাল 11টায় ঠিক 11টায় তারা বৈঠকটি শুরু করে, এবং এনসিপিতে নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দলের সদস্যরা কিন্তু তারা আসলে সিএসির সাথে বৈঠক করতে আসেন। তো তাদের আসলে বৈঠকের মূল বিষয়টি হচ্ছে যে তাদের যে
মার্কাটা ছিল ভোটের মার্কা, সে শাপলা, সেই প্রতীকটি কিন্তু আসলে ইসি নীতিগত যে সিদ্ধান্ত, নীতিগত যে হচ্ছে গিয়ে আইন, সেখান থেকে তারা আসলে কিন্তু এই ভোটের মার্কা আলোচনায় থাকা যে শাপলা, সেই শাপলা কিন্তু তারা হচ্ছে রাখেনি। শাপলা সহ কিন্তু শাপলা এবং দোয়েল এই আলোচনার যে মার্কা, সেটা কিন্তু আসলে এবার হচ্ছে নির্বাচন কমিশন এবার ভোটে রাখেনি তারা। এছাড়াও হচ্ছে গিয়ে এবার ইসিতে কিন্তু ভোটের মার্কা হচ্ছে গিয়ে বৃদ্ধি পেয়ে 115টি মার্কা হচ্ছে তারা রাখেন। এবং এছাড়াও কিন্তু জানেন যে গত মাসের 22 জুন এনসিপি তারা হচ্ছে নতুন দল নিবন্ধনের লাস্ট যে তারিখ, সেই তারিখে কিন্তু তারা হচ্ছে নিবন্ধন জন্য আবেদন করেন ইসিতে, এবং সেই দিন কিন্তু তারা আশাবাদী হচ্ছে গিয়ে জানিয়েছেন যে তারা শাপলা পাচ্ছেন। এবং আবেদন করার হচ্ছে কি আগ মুহূর্তে কিন্তু সিএসির সাথে তারা কিন্তু 1 ঘন্টার একটি সৌজন্য বৈঠক করেন, এবং বৈঠকের পরে গণমাধ্যমকে তারা সেই আশাবাদ ব্যক্ত করেন যে তারা আসলে শাপলা প্রতীকটি পাচ্ছে, এবং তাদের সাথে সেই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সেই আলোচনার পরে গত সপ্তাহে কিন্তু হচ্ছে আপনার নির্বাচন কমিশন থেকে একটি গেজেট প্রকাশ করা হয় যে এবারে ভোটের মার্কায় কিন্তু আসলে দোয়েল এবং শাপলা এই দুটি আলোচনায় রাখা মার্কা এটা হচ্ছে গিয়ে থাকছে না। এছাড়াও হচ্ছে গিয়ে অন্যদিকে কিন্তু নাগরিক ঐক্য পার্টি যে তারাও কিন্তু হচ্ছে আপনার শাপলা নিয়ে কিন্তু তারা এর আগে হচ্ছে গিয়ে কেতলির পরিবর্তে তারা শাপলা চেয়েছে, এবং সেই আবেদনটিও তারা করেছে। এবং তারা কিন্তু হচ্ছে 17 এপ্রিল সিএসির সাথে বৈঠক করে এই শাপলা প্রতীক নিয়ে, এবং শাপলা প্রতীক যেন তারা পায় সেই ব্যাপার নিয়ে তারা হচ্ছে সিএসির সাথে বৈঠক করে। তো আসলে হচ্ছে এনসিপি এবং নাগরিক ঐক্য এই দুটি দল তাদের যে হচ্ছে শাপলা প্রতীক নিয়ে যে হচ্ছে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ভিত্তিতে আসলে হচ্ছে সিএসি পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, এবং এই শাপলা প্রতীক নিয়েই কিন্তু আসলে আজকে তারা এই নির্বাচন কমিশনে আসে। এবং এই নির্বাচন কমিশনে হচ্ছে সিএসির সাথে আসলে বৈঠকের পরে হচ্ছে আমরা জানতে পারবো যে তার আসলে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। এবং এছাড়াও তারা হচ্ছে গিয়ে যে আশাবাদী ব্যক্ত করেছে যে তারা শাপলা প্রতীক পাবে। এছাড়াও কিন্তু এনসিপি আবেদন করার সময় তারা কিন্তু 3টি মার্কায় হচ্ছে গিয়ে আবেদন করে। 3টি মার্কার মধ্যে প্রথমত তারা বেশি প্রাধান্য দিয়েছে শাপলা, তারপর কলম এবং মোবাইল। এই 3টা মার্কার থেকে একটি তো হচ্ছে আবেদনে হচ্ছে তারা ভোটের তালিকায় রাখেনি নির্বাচন কমিশন। এখন দেখা যাক আসলে 2টি মার্কা এখনো তাদের মধ্যে তাদের আবেদনের প্রেক্ষিতে হচ্ছে বরাদ্দ রয়েছে। এখন বৈঠক পরে আসলে জানা যাবে, এবং আলোচনা করে তারা আসলে কি সিদ্ধান্ত নেয়, তো সেটা আসলে বৈঠকের পরে আমরা জানতে পারবো। বুবলি। শিউলি, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন করে ভর্তি হচ্ছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন চিকিৎসকরা, এই বিষয়ে আমাদের জানাবেন। চিকিৎসকরা বলছেন যে মানুষ সচেতন না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ দৈনিক গড়ে 5 থেকে 7 জন করে ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। যদিও এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিলেও এবছর কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে যারা বসবাস করছেন তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন। এবং তারা চিকিৎসকরা বলছেন যে মানুষ সচেতনতার অভাবে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে কিন্তু তারা এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ আমরাও দেখেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে কিন্তু মশার উৎপাত বেড়েছে। অর্থাৎ বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। যদিও সিটি
কর্পোরেশন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম যেভাবে পরিচালনা করার কথা ছিল সেটি কিন্তু তারা সেইভাবে করছেন না। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সংলগ্ন রয়েছি, ডিসপেন্সারিতে রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু একটি সরকারি কোয়ার্টার, অর্থাৎ সেখানেও কিন্তু একেবারেই আগাছা ভরপুর এবং ময়লা আবর্জনায় ভরপুর, যার কারণে কিন্তু এখানকার বাসিন্দারা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে কিন্তু মশার উৎপাত কিন্তু বেড়েছে। অর্থাৎ দিনেও তাদের কয়েল জ্বালিয়ে এখানে বসবাস করতে হচ্ছে এবং প্রতিনিয়ত মশার উৎপাতের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের 33টি ওয়ার্ডের যে ক্রাশ প্রোগ্রাম নেওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা নিচ্ছেন। অর্থাৎ যদিও নাগরিক নেতারা বলছেন যে যেভাবে মশা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকা পালন করার কথা ছিল সেটি কিন্তু এবছর হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু ঢিলেঢালে ভাবে সেই কার্যক্রম পরিচালনা করছেন, যার কারণে কিন্তু এই মশার উৎপাত কিন্তু প্রত্যেকটি স্থানে কিন্তু আমরা দেখেছি যে একেবারেই বেড়ে চলেছে। অর্থাৎ বিশেষ করে সরকারি যে অফিস আদালত রয়েছে সেই অফিসের সামনেও কিন্তু অনেক আগাছায় ভরপুর, অর্থাৎ যার যে এই কারণে কিন্তু মশার উৎপাত বেড়েছে। অর্থাৎ যদিও সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে তাদের নিয়মিত কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। আমরা এই বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলছেন যে যেহেতু এবছর অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই ডেঙ্গু রোগীর আশঙ্কা বেড়েছে সারা দেশে, সেই লক্ষ্যে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ময়মনসিংহ বাড়তে পারে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং এই বিষয়ে সিটি কর্পোরেশন কার্যকরী ভূমিকা নিতে পারে সেটি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ সিটি কর্পোরেশন মানুষকে সচেতন করার পাশাপাশি কিন্তু তারা জরিমানার আওতায় আমরা দেখে যে প্রতি বছরই তারা কিন্তু এনে থাকেন। অর্থাৎ এবছর কিন্তু তারা সেটি ঢিলেঢালে ভাবে করছেন। অর্থাৎ আমরা সিটি কর্পোরেশনের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে প্রতিদিনই কিন্তু তাদের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে যাচ্ছেন এবং যেখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন পাচ্ছেন তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনছেন, সেই বিষয়টি বলছিলেন। যদিও সাধারণ মানুষ এবং নাগরিক নেতারা বলছেন যে তাদের কার্যক্রম সেটি কিন্তু আরো জোরালো করা দরকার, সেই বিষয়ে কিন্তু সিটি কর্পোরেশনকে আরো তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ পিরোজপুরে পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জালিস মাহমুদ। জালিস, পথসভা ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আজকের পদযাত্রা, জুলাই পদযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল সকাল 11টায়, কিন্তু এখন পর্যন্ত পদযাত্রাটি শুরু হয়নি। পদযাত্রা উপলক্ষে পিরোজপুর জেলার 7টি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে পিরোজপুর শহরে অবস্থান করেছে। তাদের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দের সাথে পদযাত্রা অংশগ্রহণ করবে, কিন্তু এখন পর্যন্ত পদযাত্রাটি শুরু হয়নি। আমরা যতটা জানতে পেরেছি পদযাত্রাটি 12টায় শুরু হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, এছাড়াও পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জুলাই যারা জুলাইকে ধারণ করে তারা এসেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পদযাত্রাটি সফল করতে এনসিপি নেতৃবৃন্দ নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করেছে। এছাড়াও যে যে জুলাই যোদ্ধা আছে, জুলাই আহত পরিবার এবং জুলাই বিরাট পরিবার এসেছে। আমরা যতটা জানতে পেরেছি নাহিদ ইসলাম এবং তার দল, যে দলে রয়েছেন সার্জিস রয়েছেন, আক্তার হোসেন রয়েছেন, তাসমিয়া রয়েছেন, এরা জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবেন এবং জুলাই যোদ্ধাদের সাথে কথা বলবেন। এছাড়াও তারা পিরোজপুরের বাস স্ট্যান্ড, হাসপাতাল, বড় মসজিদ, এখানে তারা তাদের নির্বাচনী পরিচালনা চালাবেন। আমরা ইতিমধ্যে কয়েকজন জুলাই যোদ্ধা। জালিস, আপনাকে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী জালিসের সঙ্গে। বারবার অভিযানের পরও কমছে না নওগাঁর চালের বাজার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, দাম নিয়ে কি বলছেন ক্রেতা ব্যবসায়ীরা, আমাদের জানাবেন। বুল্লি, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় প্রায় 7 থেকে 10 দিন যাবৎ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার, সেনাবাহিনীর সহযোগিতায় বেশ কিছু চাল কলে অভিযান চালিয়েছে এবং চাল গুদামে চালিয়েছে। আমি যদি এক সপ্তাহের কথা যদি বলি আপনাকে, মোটামুটি 10 থেকে 12টি চাল কলের চাল গুদামে এবং ধানের গুদামে অভিযান পরিচালনা করেছে এবং এতে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা জরিমানা করেছে এবং প্রত্যেকটি গুদামে অবৈধ ধান এবং চালের মজুদের সন্ধান পেয়েছে এই সংস্থাটি। সবকিছু মিলে তারা চেষ্টা করছে যে চাল এবং ধানের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু তারপরেও ঈদের পর থেকে মূলত চালের দাম বৃদ্ধি পেতে আছে, কারণ এটা ভরা মৌসুম, ইরির মৌসুমে। এই মৌসুমে ধান চালে কোনো ক্রাইসিস থাকার কথা না এবং এই সময় সাধারণত বছরের সবচেয়ে কম যে রেট, সেই রেটে চাল এখন বিক্রি হয়। অথচ এই ভরা মৌসুমের যদি আমি বলি আপনাকে, আজকের বাজার দরের কথা বলি, খুচরা বাজারে আজকে জিরা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা মান ভেদে, কাটারি বিক্রি হচ্ছে 77 থেকে 80 টাকা, সুমলতা বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা, স্বর্ণা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, 28 এবং 29 জাতের যে মোটা চাল সেটা বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা। কিন্তু মূল কথা হচ্ছে যে গত ঈদের পূর্বে এই চালগুলোর দাম ছিল এই আজকের বাজার থেকে অন্তত 6 থেকে 8 টাকা কম ছিল। হঠাৎ করে ঈদের পরেই মূলত এই চালের দামটা আকাশচুম্বী হয়ে যায় এবং এই দাম বাড়ার সাথে সাথে সরকারের বিভিন্ন সংস্থা এটা নিয়ে কাজ করেছে এবং তারা অভিযান পরিচালনা করেছে। আমি এই মুহূর্তে ক্ষুদ্র চাল ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করবো। আমি জানার চেষ্টা করবো আসলে এটা তো ভরা মৌসুম, এই সময় চালের দাম বৃদ্ধির আসলে কারণ কি বলে আপনি মনে করছেন? দেখেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা যেটুকু জানি যে ধানের দাম পর্যাপ্ত পরিমাণের বেশি, তবুও মনে করেন যে এখন সিজন সময়, এই সময় ধানের দাম যেভাবে বাড়ছে, যার কারণে চালের দামটা অলরেডি ক্রমাগতভাবে বেড়ে চলেছে আর কি। তা আমরা আশা রাখি যে সরকার যেভাবে মনিটরিং করছে, এভাবে আরো বেশি করে নজরদারি করতে হবে, তাহলে আমার মনে হয় চাল আরো স্বাভাবিক দামে চলে আসতে পারে। শুনছিলাম একজন খুচরা ব্যবসায়ীর কথা। আমি জানিয়ে রাখি, নওগাঁয় এবারে 1,92,000 হেক্টর জমিতে ইরির ধান চাষ করা হয়েছে এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল জেলা খাদ্য বিভাগের তরফ থেকে, কৃষি বিভাগের তরফ থেকে 8,72,000 মেট্রিক টন এবং নওগাঁয় বছরে চাল উৎপাদিত হয়ে থাকে প্রায় 17 লক্ষ মেট্রিক টন। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চালের প্রয়োজন হয়ে থাকে 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন, সেই হিসাবে প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত থাকে, অর্থাৎ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয়ে থাকে। তো নওগাঁ থেকে নওগাঁর চাল বাজার নিয়ে মোটামুটি এমনটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কামাল, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের মুক্তারপুর নারায়ণগঞ্জের দ্বিতল সেতু ও 4 লেন সড়কের কাজ চলমান এবং খানাখন্দে ভরে থাকায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে ভোগান্তিতে জেলার কয়েক হাজার মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, রাস্তা সংস্কার নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, এই বিষয়ে আমাদের জানাবেন। বলছিলেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর পঞ্চবটি যে সড়কটি আছে, সেই সড়কে কিন্তু দ্বিতল সড়ক তৈরি হচ্ছে, আর সেই কারণে কিন্তু এই সড়ক জুড়ে কিন্তু আসলে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। এখানকার কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। প্রতিনিয়ত এখানে সিমেন্ট কারখানা সহ অসংখ্য কারখানার যেই যানবাহনগুলি আছে, ভারী যানবাহন, এই যানবাহনগুলি চলার কারণে কিন্তু এই সড়ক খানাখন্দে ভরে গেছে। এখানে কিন্তু প্রতিদিন সকাল এবং রাত অবধি কিন্তু যানজটের কবলে পড়ে এইখানকার এই সড়কে যাতায়াত যারা করেন তারা কিন্তু যানজটের কবলে পড়েন। তারা কিন্তু বলছেন যে এই 10 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কে যেতে তাদের কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তো এখানে কিন্তু আসলে এখানে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে এই সড়কে আসলে কি ধরনের ভোগান্তি হচ্ছে আপনাদের?
করেন যে 8 কিলো রাস্তা এই মুক্তারপুরেতে পঞ্চবটি বঞ্জ, এখানে মনে করেন যাইতে একটা ট্রাক মনে করেন 5 ঘন্টা 6 ঘন্টা লেগে জায়গা। মনে করেন দুই পাশে রাস্তা কাজ, মনে করেন এই যে রাস্তা কাটতে রাখছে এখানে কোনো কাজ করে না, কিছু করে না। এই চিপা রাস্তা দিয়ে দুইটা গাড়ি পাস হইতে অনেক কষ্ট হয়ে জায়গা। এই মনে করেন প্রতিদিন জাম লেগেই থাকে, প্রতিদিন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো। আপনি কি জানাবেন এই সড়কে যানবাহন চলতে কি কি সমস্যা হয়? এখানে দৈনিক অটো উল্টে মানুষ হাত পা ভাঙে যায় এবং গাড়ি পল্টি খায়, এরকম অবস্থা আর কি, জামজট লাগিয়ে থাকে প্রত্যেক দিন। আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা রাস্তা সড়কের কাজ চাইতেছি, কাজ হচ্ছে না, রাস্তা কাইটে রাখছে, রাস্তার কাজ হয় না, দৈনিক জাম লাগিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। যে আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার চালক এবং যাত্রীরা কিন্তু বলছেন যে এই সড়কে খনাখন্দর কারণে কিন্তু যানজট লেগে থাকে। এবং আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই দ্বিতল সড়কের 2021 সালের কাজ শুরু হলে 2025-এর জুনে কিন্তু এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু 1 বছর তারা কাজের সময়সীমা বাড়িয়েছে। এর মধ্যে বলে কাজ শেষ করবেন বলে তারা আসলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুক্তারপুর পঞ্চবটি সড়ক থেকে দ্বিতল সড়কের সবশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সুমনের সাথে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় জেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো মানিকগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকা নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। বললি যেমনটি বলছিলেন, বর্ষা মৌসুম সামনেই আসছে। তো এই বর্ষা মৌসুমেই কিন্তু সাপের উপদ্রবটা বেড়ে যায়। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বর্ষা মৌসুমের আগেই এই সম্প্রতি একটি সাপে কাটা একটি শিশু এই সদর হাসপাতালে নিয়ে আসে। সেই অ্যান্টিভেনম না থাকায় এবং বিশেষজ্ঞ ডাক্তার এবং আইসিইউ না থাকার কারণে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে সেখানে নেওয়ার পর অ্যান্টিভেনম না দেওয়ার কারণে এই শিশুটি মারা যায়। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে এই যে সাপের বিষের যে প্রতিষেধক অ্যান্টিভেনম, সেই অ্যান্টিভেনমের স্বল্পতা রয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দরকার এবং যে আইসিইউ দরকার সেটি না থাকার কারণে তারা সেই শিশুটিকে রেফার করা হয়। তো আমরা যে স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে জানতে পেরেছি যে মানিকগঞ্জের যে 7টি উপজেলা রয়েছে, এই জেলা সদর হাসপাতাল এবং যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে এবং মেডিকেল কলেজ রয়েছে, এখানে যে পরিমাণে অ্যান্টিভেনম রয়েছে তা একদম সীমিত পরিসরে রয়েছে। তো এই যে অ্যান্টিভেনমের যে ঘাটতিটা রয়েছে, এতে করে কিন্তু সামনে কিন্তু একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে যে এই বর্ষা মৌসুমে যে সাপ রয়েছে, সেই সাপগুলো কিন্তু আর বেড়ে যায় এবং এই সাপগুলো নিরাপদ আশ্রয় খুঁজে কিন্তু বাসা বাড়িতে এবং ঘরে ঘরে খাটের নিচে মানে নানান জায়গায় কিন্তু তারা নিরাপদ আশ্রয় খুঁজে। সে সময় কিন্তু অনেকেই কিন্তু সাপে কাটার শিকার হয় এবং এই সাপের কাটার পরে কিন্তু যে অ্যান্টিভেনম যে প্রতিষেধক সেই অ্যান্টিভেনমের প্রয়োজন পড়ে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক ভেনম যে এই সরকারি হাসপাতালগুলোতে যে স্বল্পতা রয়েছে, এতে করে যে সাধারণ যে জনগণ রয়েছে তারা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়েছে এবং তারা একটি দুঃখ প্রকাশ করেছেন। তো আমি কথা বলেছি জেলা সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার বাহাউদ্দিন রয়েছেন তার সাথে। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই সম্প্রতি যে শিশুটি মারা যায় সে সাপে কাটার পর তাকে হাসপাতালে আনা হয়, কিন্তু শিশুদের যে অ্যান্টিভেনম দেওয়ার মতো যে বিশেষজ্ঞ ডাক্তার, সে ডাক্তার না থাকার কারণে এবং আইসিইউ না থাকার কারণে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এছাড়া আমরা জিজ্ঞাসা করেছিলাম যে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে কি না, সে প্রশ্নের উত্তর কিন্তু তিনি জানিয়েছেন যে এই হাসপাতালে তার 80 ডোজ সংরক্ষণ আছে। তো সেটি তুলনায় কম রয়েছে। তো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছেন যে এই বর্ষা মৌসুমে আগেই যেন পর্যাপ্ত পরিমাণে এই অ্যান্টিভেনম সাপ্লাই দেওয়া হয়। তো আরেকটি কথা বলে রাখি যে শুধু এই সাপের যে প্রতিষেধক অ্যান্টিভেনম সেটিই নয়, এই জেলা সদর হাসপাতাল এবং যে সরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যে এই যে কুকুর বিড়ালের যে কামড়ের যে ভ্যাকসিন সেটিও কিন্তু স্বল্পতা দেখা দেয়। মাঝে মধ্যেই কিন্তু অনেকে বাইরে থেকেও কিন্তু সেই ভ্যাকসিন গুলো নিতে হয়। তো সাধারণ জনগণ যেটি বলছেন
যে এই জেলা সদর হাসপাতাল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং যে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে এই বর্ষা মৌসুমের আগে অ্যান্টিভেনম এবং যে অন্যান্য যে ভ্যাকসিন যে সেগুলো যেন সরবরাহ হয় তার দাবি কর্তৃপক্ষও সেটি খুব দ্রুতই তারা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে পর্যাপ্ত তারা সরবরাহ করার চেষ্টা করছেন বলে তারা দাবি করছেন। তো বুবলি, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের যে সংকট রয়েছে তার সর্বশেষ। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশ জনপদ সংবাদ থেকে নিচ্ছি বিদায়। ধন্যবাদ।